বাংলাদেশে আপনি ডেপুটি হাই কমিশনার ছিলেন। সীমান্তটা নরম, অনুপ্রবেশ এবং ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, গরুর চোরাচালান বিএসএফ এর ওর কত বড় সমস্যা। আমাদের বাংলাদেশের সঙ্গে সেনসিটিভ সম্পর্ক। তারা যদি আমাদের হুল ফোটাতে চান তা আমাদের চামড়া তো মোটা। আজকের পডকাস্টে আমাদের অতিথি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সর্বজিৎ চক্রবর্তী। এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ নিমন্ত্রণ করার জন্য। অ্যাম্বাসাডার চক্রবর্তী, আপনি নানা জায়গায় নানা দেশে কাজ করেছেন। ইউরোপে করেছেন, আফ্রিকায় করেছেন, আমাদের ঘরের পাশে বাংলাদেশে আপনি ডেপুটি হাই কমিশনার ছিলেন, স্লোভেনিয়াতে আপনি অ্যাম্বাসাডার ছিলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের হয়ে আপনি নানা দেশে কাজ করেছেন। আপনার বিস্তৃত অভিজ্ঞতা। এই যে সম্প্রতি নির্বাচন হলো, এখানে আমরা দেখলাম যে একটা বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হলো, সেটা হচ্ছে অনুপ্রবেশ এবং সীমান্ত। মানে তাদের ইস্তেহারেও তারা বলেছেন যে ফেরত পাঠানোর কথা, ডিপোর্ট, ডিলিট, মুছে ফেলার কথা, এবং ডিটেক্ট, প্রথমে হচ্ছে চিহ্নিত করো, এই কথার এই ইস্তেহারে বলেছেন। এবং এখানে আমরা দেখলাম নির্বাচনের পরেও সরকার এবং মুখ্যমন্ত্রী সেটা বলছেন, এবং একটা পুশব্যাক প্রসিজিয়ার শুরু হয়েছে। হোল্ডিং সেন্টার বা আটকে রাখার জন্য কেন্দ্র, মানে যারা বেআইনি অনুপ্রবেশকারী তাদের জন্য এই কথাগুলি বলা হচ্ছে। এখন এসবের আপনার কি মনে হয় যে আপনি বাংলাদেশে ছিলেন অ্যাজ ডেপুটি হাই কমিশনার দীর্ঘ সময়, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, ভারতের সম্পর্কের ক্ষেত্রে, এটা তো পশ্চিমবঙ্গ বা আসামের ইস্যু নয়, মানে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন বটে যে পুশব্যাক করা হবে ইত্যাদি, কিন্তু ভারতের সম্পর্কের প্রশ্নে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রশ্নে, ভারতের সম্পর্কের প্রশ্নে কি ইম্প্যাক্ট পড়তে পারে বলে আপনার মনে হয়? এটার যে ইম্প্যাক্ট হবে সেটা কিছুটা তো নেতিবাচক হবেই, কারণ যে মানুষগুলো এখানে এসছেন পেটের দায়ে, কিছু এসছেন নিপীড়নে, তাদের জন্য ব্যবস্থা হয়েছে যে তারা থেকে যেতে পারেন, তাদের রেগুলারাইজ করা যেতে পারে। কিন্তু যারা পেটের দায়ে মানে ওই এসছে, সংশোধিত নাগরিকত্ব আইন, তার মাধ্যমে যারা পেটের দায়ে এসছেন তাদের যদি ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো সাধারণত সেটা নেতিবাচক ভাবেই তারা নেবে। বাংলাদেশ ভারত সীমান্তটা নরম এবং অনেক ফাঁক ফোকর আছে, পোরাস বর্ডার এখনো, তো সেদিক দিয়ে যাতায়াত আছে, কারণ দুদিকেই পরিবারের সম্পর্ক আছে, বন্ধু বান্ধব আছে, ঐতিহাসিক কিছু সম্পর্ক আছে। তো এটা একেবারে বন্ধ করে দেওয়া একটু মুশকিল। এবং উচিত কিনা? উচিত আলটিমেটলি নয়, কারণ আমাদের ইচ্ছে আছে যে সম্পূর্ণ দক্ষিণ এশিয়া ইউরোপের মতো সাধারণভাবে যাতায়াত করবে, চাকরি করবে, এখানে যেখানে সেখানে থাকবে। কিন্তু সেটার বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক চিন্তা। কারণ তারা যদি বলেন যে আমরা আপনাদের সঙ্গে বৈরিতা করব কারণ আমাদের ধর্ম আলাদা, সেটা তো মুশকিল হয়ে যায়। এখানে আপনার একটা সাজেশন আছে, যেটা আপনি লিখেওছেন এবং আপনি অনেক জায়গায় বলেছেন, আমাকেও বলেছেন অতীতে, সেটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট তৈরি করা, কার্ড দেওয়া, যাতে মানুষ কাজ করতে পারেন লিগালি, আবার ফিরে যেতে পারেন। সেটা যদি একটু বিস্তারে আপনি বলেন। সেটা হচ্ছে একটা চার ধাপের প্রসেস। প্রথমত আমাদের আদমশুমারি হবে, জাতীয় আদমশুমারি। সেই আদমশুমারি থেকে বেরোবে দুটো লিস্ট, একটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স আর একটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ এলিয়েন্স। তারপরে এলিয়েন্স এর রেজিস্টারটাও দুভাগে ভাগ হবে, যারা লিগালি রেজিডেন্ট এলিয়েন আর যারা ইলিগালি রেজিডেন্ট এলিয়েন। আমাদের কনসার্নটা হচ্ছে অনলি উইথ দি ইলিগালি রেজিডেন্ট এলিয়েন। তাদের যদি আমরা চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে রাখি, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ আ প্রসেস। তো সেখানে আমরা যখন তাদের প্রসেস করব, তাদের কি সম্ভাবনা আছে, তাদের পড়াশুনোর কি, তাদের মেধা কিসে, তারা কি করতে পারেন, কি করতে জানেন, সেটা অনুযায়ী যদি দেখি যে আমাদের দেশে তাদের কাজের প্রয়োজন আছে এখনো, তাহলে তাদের ওয়ার্ক পারমিট দেওয়া যেতে পারে। যাদের কোনো প্রয়োজন নেই তাদের ফেরত পাঠাতে হবে, যদি
হুম। অন্য কোনো দেশ তাদের ফেরত নিতে চায় এবং নিতে রাজি হয়। আপনি তার মানে বলছেন যে একটা ওয়ার্ক পারমিট দেওয়া যেতে পারে, বাংলাদেশ থেকে যারা কাজ করতে আসবেন তারা কাজ করবেন ওই ওয়ার্ক পারমিটের ভিত্তিতে এবং তারপরে তারা কাজ করে ফিরে যাবেন। হ্যাঁ, এটাকে লিগালাইজ করা, ফর্মালাইজ করা সম্ভব, এটা সম্ভব। এবং সেটা এককভাবে ইউনিল্যাটারালি ভারত করতে পারে, এর জন্য বাংলাদেশের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। না, কিন্তু আপনি আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো নির্বাচনের পরে এবং নির্বাচনের আগে ঘটছে এবং বিজেপি আসার পরে ঘটছে, তার একটা নেতিবাচক প্রভাব ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে পড়বে। এই নেতিবাচক বলতে আপনি কি বোঝাচ্ছেন, মানে কি হতে পারে? এটা নেতিবাচক প্রভাবটা আপাতত অনেক দিকেই রয়েছে, কারণ 5 আগস্ট 2024-এর পর থেকেই সম্পর্কটা তো তলানিতে ঠেকেছে। এখন বাংলাদেশের নির্বাচনের পরে সম্পর্কটা আবার একটু স্টেবিলাইজ করেছে। স্টেবিলাইজ করেছে কিনা বলতে পারবো না, ইমপ্রুভ করছে, একটু উন্নতি করছে। আর আমরা আশা করছি যে নতুন যিনি আমাদের হাই কমিশনার হয়ে যাবেন, সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী মহাশয়, তার উচ্চ পর্যায়ে যাওয়ার জন্যই অনেকটা সহজ হয়ে যাবে আমাদের বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা এবং আদান প্রদান। আমরা দীনেশ ত্রিবেদীর প্রসঙ্গটায় আসবো, কিন্তু তার আগে যেটা স্যার আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা আবার ওই প্রশ্নটায় ফিরে আসছি যে নেতিবাচক কি হতে পারে। মানে এটা তো খুব সেন্সিটিভ সম্পর্ক, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের 2000 কিলোমিটার একটা সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। এই নেতিবাচক যখন আপনি বলছেন গোটা অঞ্চলকে ধরে, তখন আপনি কি বোঝাতে চাইছেন? বাংলাদেশের মানুষ হামেশাই বিশ্বাস করে যে ভারত তাদের পাশে আছে এবং তাদের যাই হয় না যাক না কেন ভারত তাদের উদ্ধার করবে। কিন্তু কিছু লোক আছেন যারা বলেন যে ভারত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে থাকেন এবং সেটা ঠিক নয়। তো কিছু ভারতপন্থী আছেন, কিছু ভারত বিরোধী আছেন, এবং এই ব্যাপারটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে চলে আসছে। আনফর্চুনেটলি আমি বলবো যে ভারত তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সেটা হওয়া আমাদের উচিত নয়। সেটা তো ভারতই করেছে, নিজেকে ভারত সেইভাবে সেটাই গড়ে তুলেছে বাংলাদেশ। হয়নি, সেটা ঠিক হয়নি, কারণ মানে কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন দেওয়াটা বোধহয় ঠিক হয়নি, সেটাই আপনি বলতে চাইছেন? নির্দিষ্ট দলকে আমরা সমর্থন অতটা দিইনি যতটা নির্দিষ্ট আদর্শকে দিয়েছি। দলটি আদর্শের প্রতীক ছিল এবং অন্য দলটি আদর্শের বিপরীত ছিল। যদিও এখন মনে হচ্ছে নেই নাকি? এখন মন্দের ভালো চলছে। এখন তারাও বুঝতে পেরেছেন যে দুনিয়া বদলে গেছে এবং সব দেশের সঙ্গে সুসম্পর্ক না রাখতে পারলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে না। আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ওদের প্রয়োজনে কাজে আসা। কিন্তু মানে তারা যদি আমাদের হুল ফোটাতে চান, তা আমাদের চামড়া তো মোটা, আমাদের অত কিছু তো গায়ে ফোসকা পড়বে না। তো সেই জন্য যতটা আমরা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিতে পারি ততই দুপক্ষের মঙ্গল। ক্যাটল ট্রেড, গবাদি পশু যে এখান থেকে বাংলাদেশে যায় এবং এখন সেটা অনেকটাই বন্ধ আছে, এটাকেও আপনি ফর্মালাইজ করা, লিগালাইজ করার কথা বলেছেন, সেটা কিভাবে সম্ভব? সেটা খুব সহজ, মানে আপনার এক লেখায় আপনি বলেছেন। হ্যাঁ, সেটা খুব সহজ ব্যাপার। সারা ভারতবর্ষ থেকে যত বয়স্ক বা অকর্মণ্য পশু আছে, গবাদি পশু এবং অন্য পশু, সব ভারত বাংলাদেশ বর্ডারে চলে আসে। লিগ্যাল এক্সপোর্ট হবে, অর্থনীতি বাড়বে, কর্মসংস্থান হবে এবং লোকে যারা পারেন তারা খেয়ে পরে বাঁচবেন। কিন্তু রাজনীতি কি আপনার মনে হয় এটার একটা বড় অন্তরায়? রাজনীতিটাই হচ্ছে আসল অন্তরায়। হিন্দু ধর্মে গবাদি পশু খাওয়ার কোনো মানা বিধিনিষেধ নেই। বিধিনিষেধটা এসছে পরে, যখন আমরা কৃষি প্রধান হয়ে গেছি, তখন গবাদি পশু ছাড়া কৃষিকাজ হয় না। তো তার আগে আপনি ঋগ্বেদে যান বা ওখানে যান, সেখানে কোনো মানা নেই। মানে আপনি বলছেন এটাকে লিগালাইজ করা যাতে আমরা বিদেশি মুদ্রা আয় করতে পারি,
এবং সেটা কিন্তু হচ্ছে না তা নয়, অনেক সংস্থা কিন্তু করছে, তারা কিন্তু এক্সপোর্ট করছে, কিন্তু না, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না হয়তো। না, আমরা যেটা এক্সপোর্ট করছি সেটা হচ্ছে মোষ। আমরা দুনিয়ার সবচেয়ে বড় মোষের মাংস এক্সপোর্টার। যেখানে মোষ এক্সপোর্ট করতে পারছি সেখানে এগুলো তো এক্সপোর্ট করা যেতে পারে যদি দরকার হয়। যে বর্ডারে যে হামেশায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে, গোলাগুলি চলছে, গোলাগুলিটা হয় কখন? যখন এই গরু ব্যবসায়ীরা গিয়ে কাঁটাতার ভাঙার চেষ্টা করে যাতে গরুগুলো ঢুকতে পারে, কিংবা যখন তাদের নদীতে ভাসিয়ে দেয় যে তারা ওপারে চলে যায়। আপনার কথা মতো যদি এগোনো যায়, যদি সম্ভব হয় সেটা, সেক্ষেত্রে আর একটা সমস্যা হচ্ছে যে ইললিগাল ট্রেড, যেটা বেআইনি, যে যাকে চোরাচালান বলা হচ্ছে, সেই চোরাচালান বন্ধ হয়ে যেতে পারে। গরুর চোরাচালান এক, এবং অন্যান্য যে চোরাচালান হয় সেগুলোর উপরেও একটা ইম্প্যাক্ট পড়তে পারে। এখন আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের মধ্যে যে যে লিগ্যাল ট্রেড, সেটা প্রায় $15 বিলিয়ন। এখন তার 1/3, আমি যতদূর জানি 1/3 বা তার থেকে একটু হয়তো কম, মানে $3-4 বিলিয়ন, সেটা হচ্ছে ইললিগাল ট্রেড। এখন এই যে সাংঘাতিক বড় ইললিগাল ট্রেড, এটা কি আপনার মনে হয় বন্ধ করা সম্ভব, বা কোনো রাজনৈতিক দলই কি এটা বন্ধ করতে চাইবে? সেটা তো আমার পক্ষে বলা একটু মুশকিল, কিন্তু কারণ তাদের তো একটা আয় হয়, বন্ধ এটা তো- করাটা উচিত এবং বন্ধ করাটা সম্ভব। সেটাকে লিগালাইজ করা যেতে হ্যাঁ, পারে। লিগালাইজ করা যেতে পারে, কারণ আমরা এখন দুদেশে যদি ন্যাশনাল কারেন্সিতে ব্যবসা করি উইদাউট ইন্টারমিডিয়েশন অফ এনি থার্ড কারেন্সি, তাহলে তো হতেই পারে। যে ব্যবসার দ্বারা এটা করছে সেটা তারাই করতে থাকুন, তাতে আপত্তি নেই, কিন্তু তাদের লাইসেন্স দিয়ে বা রেগুলারাইজ করে টু মেক দেম ফর্মাল বিজনেসম্যান ইনস্টেড অফ স্মাগলার্স। সেক্ষেত্রে টাকাটা তো সরকার পাবে, পার্টি নয়। না, তারা যে ব্যবসাদার তো পার্টিকে দিতেই পারে টাকা যদি তারা চায়। এখনো যেটা দিচ্ছে তখনও সেটা দিতে পারে, দ্যাট ইজ নট আ প্রবলেম। কিন্তু কিছুটা রাজস্ব সরকারের কাছে আসবে, 30% হোক, 40% হোক, সেটাও তো লাভ। আর তাছাড়া আপনার বর্ডারে যে মারদাঙ্গা হয় সেটা বন্ধ হয়ে যাবে, বিএসএফ এর ওয়ার্কলোড কমবে। আপনি একটা প্রসঙ্গ বলেছেন, আপনি দীনেশ ত্রিবেদীর নাম বলেছেন, যিনি আমাদের পরবর্তী হাই কমিশনার হতে চলেছেন বা হয়ে গিয়েছেন, সম্ভবত দায়িত্ব নিয়েছেন কি তিনি? দায়িত্ব এখনো বোধহয় নেননি। হ্যাঁ। তো তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এইরকম একটা পোস্টিং বাংলাদেশে দীর্ঘ সময় পরে হলো, একেবারে শুরুর দিকে বোধহয় সমর সেন গিয়েছিলেন, হ্যাঁ, এবং তারপরে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী, তাই তো? আমি ভুল বলছি না তো? কোয়াইট রাইট। এখন আপনার কি মনে হয় যে এই ধরনের একটা পলিটিক্যাল পোস্টিংকে আপনি কিভাবে দেখছেন, বা ধরুন আপনাদের ডিপ্লোম্যাটিক ফ্রেটার্নিটি কিভাবে দেখছে? এই পরিবেশে এটা উপযুক্ত, কারণ এখন আমাদের নতুন করে রাজনৈতিক সম্পর্ক গড়তে হবে, এবং উনি হচ্ছেন একটা উচ্চ পর্যায়ের মানুষ। মানে আমাদের তো একটা লিমিটেশন থাকে যে আমরা পলিটিক্যাল লেভেলে যেতে পারি না, মানে ডিপ্লোম্যাটরা। as a diplomat, we are allowed to go up to the foreign ministry level, whereas he can have access to the president or the prime minister as a cabinet minister. তো সেটাতে অনেক কিছু আলোচনা আলাপচারিতা সহজে হয়ে যায়। আমরা যেমন গল্প করছি সেরকম গল্প তিনি তার পর্যায়ে করতে পারেন, এবং অনেক সমস্যার সমাধান হতে পারে। মানে ঘরোয়া আলোচনা। কারণ ডিপ্লোম্যাসি কি, আগে তো ঘরোয়া আলোচনা করবেন, তারপরে ধীরে ধীরে সেটা ফর্মালাইজ হবে। উই ডিল ইন দি আর্ট অফ দ্য পসিবল। যেটা ইম্পসিবল সেটা তো চাচাবাজি করে লাভ নেই। তো সেই জন্যই আমি ভাবছি যে ওনার অ্যাপয়েন্টমেন্টটা এখন উপযুক্ত সময় হয়েছে, এবং উনি খুব অভিজ্ঞ মানুষ, মন্ত্রণালয় চালিয়েছেন, রেলের অন্য রেতেও চালিয়েছেন, এবং বাংলার রাজনীতিটাও খুব ভালো করে জানেন, দিল্লির রাজনীতিও জানেন। তো সেই জন্যে উনি আশা করি খুব ভালো কাজ করতে পারবেন। কিন্তু ওর মেইন প্রবলেম হচ্ছে এই অভিবাসনটা নিয়ে, কারণ অভিবাসন শুধু বাংলাদেশিদের তো নয়, রোহিঙ্গারাও আছেন। So they're refugees from a third country. তো অনেকটা
মানে সেক্ষেত্রে সমস্যা জটিলতা আছে। না, সেক্ষেত্রে তো আমরা মিয়ানমারের সঙ্গে ডিল করছি, তাই তো? মানে সেক্ষেত্রে তো আমরা না, মিয়ানমার রোহিঙ্গাকে তো আমরা পুশব্যাক বাংলাদেশে করছি না, তাদের তো আমরা মিয়ানমার কথা বলছি মিয়ানমারের বলছে সঙ্গে। এগুলো আমাদের নয়। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, বাংলাদেশও বলছে এগুলো আমাদের নয়। রাইট। তো বাংলাদেশ অন্তত তাদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা একটা করেছে ইউএন এর সাহায্যে। কক্সবাজারে আমরা বলেছিলাম যে আমরা একটিও চাই না দেশে, কিন্তু হ্যাঁ, সেটা তো আমরাও করেছি, মানে কিন্তু- রোহিঙ্গাদের রাখার ব্যবস্থা তো দিল্লিতে আমরাও করেছি না, এবং অন্যত্র। না, কিন্তু সেটা আমরা কার্যকরী করতে পারিনি। কিন্তু ক্যাম্পগুলো তো আছে, ইউএন ক্যাম্পগুলো তো আছে। ক্যাম্পগুলো হয়েছে এখন। আমরা বলেছিলাম উই উইল নট লেট আ সিঙ্গেল রোহিঙ্গা ইন। হুম। তো সেটা তো আমরা বন্ধ করতে পারিনি। এখন কে বাংলাদেশি কে রোহিঙ্গা বলা তো মুশকিল, কারণ দুজনেই বাংলা বলেন এবং বাংলাদেশের বাংলা বলেন। সো দ্যাট ইজ অ্যানাদার কমপ্লিকেশন। কিন্তু আসলে এই অনুপ্রবেশের সমস্যাটা, বাইরে থেকে লোক আসার, ইল্লিগালি লোক আসার সমস্যাটা কত বড় সমস্যা, এটাকে তো খুব বড় সমস্যা করে দেখানো হচ্ছে ভারতে, কিন্তু এটা কি সত্যিই অত বড় সমস্যা? মনে হয় না, কারণ আমরা তো এমনিতেই 140 কোটি মানুষ। হ্যাঁ, এই তো 1 কোটিও হবে না বোধহয়। তার মধ্যে যদি 1 কোটি এলো বা না এলো, এই 1/140%, কিছু বিশেষ যায় আসে না। বাট এ হিউজ পলিটিক্যাল ইস্যু। Which has been made a political issue. আর দ্বিতীয় কথা হচ্ছে কাঁটাতারের বেড়াটা আমরা দিয়েছি ভারতের অভ্যন্তরে। হুম। তো কাঁটাতারের পূর্ব দিকটা অন্তত 150 মিটার ভারতীয় জমি, সার্বভৌম জমি, সেটা আমরা ছেড়েই দিচ্ছি প্রায়। তো সেটা আমরা ছেড়ে দেবো কেন? এবং ওইখানে ওই যে দরজা করে দেওয়া হয়েছে, সকাল 6টায় খোলা হয়, সন্ধ্যে 6টায় বন্ধ করা হয়, ওটাও তো সীমান্তের মানুষের, বিশেষ করে ভারতের দিকে একটা বিরাট সমস্যা। বিরাট সমস্যা। সেই জন্যে আমি হামেশা বলে এসেছি যে বিএসএফ থাকা উচিত কাঁটাতারের বেড়ার পূর্ব দিকে, পশ্চিম দিকে নয়। মানে আমাদের অর্ধে নয়। না, তারা ইন্টারন্যাশনাল বর্ডারের পশ্চিমে থাকবে, হুম। কাঁটাতারের বেড়ার পশ্চিমে থাকবে না। ওকে। কারণ ইন্টারন্যাশনাল বর্ডারের পশ্চিমে তো ভারত, হুম। তো তারা তো ভারতীয় এলাকা পেট্রোল করবে না। হুম। তো তার 150 গজ ভারতীয় এলাকা ঈশ্বরের নামে ছেড়ে হ্যাঁ, দিলে মানে তো হবে না। কাঁটাতারে তারা থাকলে ওই 150 গজ বাদ চলে যাচ্ছে, কিন্তু বাদ চলে আমরা যাচ্ছে। দেখেছি যে যে এই যে যে যারা সীমান্তরক্ষী এ- বাহিনী, তারা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে না, তারা কিন্তু 150 গজ পিছিয়ে থাকে। সেটাই ভুল, সেটাই ভুল। এবং সেই কারণেই আমরা ওই ভারতের অংশগুলো, ওই ডিস্ট্রিক্টের অংশগুলো আমরা উন্নত করতে পারছি না। এবং ওখানে যারা চাষবাস করেন, বসবাস করেন, তারা রাত্রিবেলা বাংলাদেশের ওপরে নির্ভর। ডাক্তার, বদ্যি কিছু লাগলো, হাসপাতাল, আমাদের গেট বন্ধ, তো ভারতীয়রা ভারতে ঢুকতে পারছে না। আমাদের শেষ করতে হবে, অনেকগুলো বিষয় ছিল, সেগুলো হয়তো আমরা পরে আলোচনা করব, কিন্তু একটা প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে এখন দুটো বিষয়, একটা হচ্ছে গঙ্গা চুক্তি এবং তারপরে তিস্তা চুক্তি, সিঙ্গুলারলি মোস্ট, আপনি জানেন, সিঙ্গুলারলি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন বাংলাদেশ এখন। এটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? এক, গঙ্গা চুক্তি এই বছরে শেষ হচ্ছে এবং তারপরে তিস্তা চুক্তি, যেটা দীর্ঘদিন ধরে কথা হচ্ছে কিন্তু হয়। বলা একটু মুশকিল, কারণ গঙ্গা চুক্তি বাংলাদেশ খুশি নয়। হ্যাঁ, তো আমরা ওটাকে ল্যাপস করতে দিতে পারি। তাহলে আমাদের যারা কলকাতা পোর্ট অথরিটি আছেন, তারা বলছেন তাদের আরো জলের প্রয়োজন আছে কলকাতা পোর্টের নাব্যতা বজায় রাখতে। বাংলাদেশ বলছে যে কলকাতা পোর্ট জল নিয়ে যাচ্ছে বলে তারা পাচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ কখনো কম জল ভারত থেকে পায়নি। তো যদি চুক্তিটা ল্যাপস করে, যেমন ইন্ডাস্ট্রিটাল অ্যাবেয়েন্সে আছে, তখন আমরা যথেষ্ট পরিমাণ জল নিতে শুরু করব, তখন সেটা বাংলাদেশের মুশকিল আরো বাড়তে পারে। তখন তারা যদি আসে নেগোশিয়েট করতে, সেটা ভালো। আর তিস্তা চুক্তির যে ব্যাপারটা আছে, দুপক্ষই রাজি হয়েছেন, চুক্তিতে ইনিশিয়াল করা হয়ে গেছে, স্বাক্ষরটা করা হয়নি। তা এখন এই বিজেপি সরকার এসে
যদি ওটাকে স্বাক্ষর করতে দেন তাহলে চুকে গেল কারণ ঝামেলা। এখন রাজ্য এবং কেন্দ্র দু জায়গাতেই বিজেপি সরকার। হ্যাঁ, তো এখন মমতার ওটাকে আটকে রেখেছিলেন এই বলে যে তিস্তায় যথেষ্ট জল নেই। সে কথাও তো সত্যি। সেটাও সত্যি। আমার প্রস্তাব হচ্ছিল এবং হচ্ছে যে আমরা যদি ভারত যদি ধুবড়ির দক্ষিণে যেখানে ব্রহ্মপুত্র থেকে যমুনা নদী হয়ে যায় সেখান থেকে একটা তিস্তা অবধি ক্যানাল তৈরি করে দিই, যাতে তিস্তা ব্যারাজের জলটা বৃদ্ধি পায় এবং সেই জলটা শেষ পর্যন্ত ঘুরে ফিরে আবার যমুনায় ফেরত যায়, তো তাহলেও কাজটা চলে। কিন্তু কিন্তু এই যে তিস্তা চুক্তি নিয়ে একটা দেখেছি উত্তরবঙ্গে একটা সমস্যা আছে, সেখানকার লোকেরা এটার বিরোধিতা করে। কেউই চায় সেটা, হ্যাঁ, সেটাকে বিজেপি কেউই চায় না ম্যানেজ করবে এবং এটা একটা তো প্রশ্নচিহ্ন আছে এটা নিয়ে। হ্যাঁ, তো সেই জন্যই তিস্তায় পানি বৃদ্ধি মানে জল বৃদ্ধি করার দুটো উপায় আছে। একটা হচ্ছে অন্য নদীগুলোর সঙ্গে লিঙ্কিং করিয়ে তিস্তায় জলটা ফেলা, তোরসা, জলঢাকা এগুলো যা আছে। আর অন্যটা হচ্ছে ব্রহ্মপুত্রর জলটা, যেটা অনেকটা বেশি আসে, সামাল দিতে পারে না, সেটাকে ঘুরিয়ে যদি নিয়ে আসা যায় তাহলেও হয়। আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে তিস্তা চুক্তির যেটা আমরা মোটামুটি সম্মত আছি তাতে একটা গাইডলাইন্স দেয়া আছে যার ভিত্তিতে চুক্তিটা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ শেয়ারিং দ্য রুট লেংথ। যদি আমরা সেটা করতে পারি তাহলে we can share all rivers according to the route length. একটা চুক্তি করলেই সব হয়ে যায়। আমি একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে একটা জিনিস আমার বারবার মনে হয় যে পশ্চিমবঙ্গের মানে ভারতের যেটা ডিপ্লোম্যাটিক ম্যাপ, সেখানে পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের এবং উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গের স্থান যেন খুব খুব কম আমার মাঝে মাঝে মনে হয় সেই যে ডিপ্লোম্যাটিক ম্যাপ। অথচ এখানে আপনি দেখুন যে 3টে দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত আছে। আবার যদি আপনি উত্তর পূর্বাঞ্চল ভাবেন তাহলে মিয়ানমার এবং চায়নার সঙ্গে, চীনের সঙ্গে তার সীমান্ত আছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে 30 থেকে 35 কোটি মানুষ থাকেন এই পূর্ব ভারতে, উত্তর পূর্বাঞ্চল নিয়ে। আপনার কি মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রকের যে ম্যাপ, ডিপ্লোম্যাটিক যে ম্যাপ ভারতের, তাতে এই অঞ্চলের গুরুত্ব অত্যন্ত কম, এরকম কি মনে হয়? অঞ্চলের গুরুত্ব কম নয়, কিন্তু অঞ্চল যেটি বললেন তার বাসিন্দারা, তার রাজনৈতিকরা এই যে অপার সম্ভাবনা আছে তার সুযোগ এখনো নিতে পারছেন না। কারণ অন্য যে প্রদেশগুলি আছে তারা নিজেদের সম্ভাবনাটা, নিজেদের উৎপাদন, নিজেদের জিনিস প্রমোট করেন যাতে অন্য দেশে বা অন্য প্রদেশে সেটার কদর বাড়ে, বিক্রি বাড়ে। আমরা কিন্তু সেটা করি না, আমরা একটু সংকুচিত আছি। কিন্তু এটা কি আপনার মনে হয় না যে ধরুন ভারত সরকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রক তারা যেভাবে ধরুন অন্যান্য রাজ্যকে, উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, অন্য রাজ্যগুলোকে যেভাবে ট্রাস্ট করে এবং তাদের একটা সুযোগ দেয়, যে যেমন চীনের সঙ্গে আমরা দেখেছি যে গুজরাটের মধ্যে একটা ব্রিজ, একটা সেতু তৈরি হয়েছে, সেটা কিন্তু চীন কিন্তু আমাদের পাশে, কিন্তু সেটা হচ্ছে না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা কি ট্রাস্ট ডেফিসিট আছে বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট? সেটা এতদিন ছিল, এখন আশা করি সেটা মিটে যাবে বা গেছে। এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কিন্তু সেটা আমরা বৃদ্ধি করিনি। কারণ দেখুন, এখান থেকে প্রথম ভারত চীন ফ্লাইট কলকাতা টু কুনমিং ছিল এবং সেটা কলকাতারই একটি সংস্থা তার প্রমোশন করেছিল। তো সেই ইনিশিয়েটিভটা এখনো আছে, চালু আছে। একটা জিনিস হচ্ছে যে চীনে আমি বেশ কয়েকবার চীনে গিয়েছি এবং সেখানে দেখেছি যে তারা তাদের প্রদেশগুলিকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে, যে তারা নিজেদের মতো করে ধরুন ইউনান মানে এবং কুনমিং সেখানকার ক্যাপিটাল, তারা তাদের মতো করে দক্ষিণ এশিয়ার, যেহেতু সেটা দক্ষিণ এশিয়া ফেসিং, ফলে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে নিজেদের মতো করে কথা বলতে পারে, তাদের বারবার বেজিং যেতে হয় না,
তাদের হয়তো একটা ওভারআর্চিং পারমিশন দিয়েছে যে তোমরা পাকিস্তান, বাংলাদেশ, ভারতের সঙ্গে কথা বলো, ফলে ইউনানের যিনি গভর্নর জেনারেল তিনি কথা বলছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের একটা, আজকে দেখুন বিজেপি 28টা রাজ্যের মধ্যে 20টা রাজ্যে এনডিএ সরকার আছে, হ্যাঁ, তাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার আছে, ফলে আরেকটু বেশি লাইসেন্স, আরেকটু বেশি মানে সুযোগ সুবিধা এবং ওই যে বললাম ট্রাস্ট, সেটা কি করা যায় না রাজ্যগুলিকে এই পররাষ্ট্র চর্চার ক্ষেত্রে, পররাষ্ট্র মন্ত্রকের চর্চার ক্ষেত্রে? সুযোগ আমাদের কেউ দেবে না, সুযোগটা তৈরি করে নিতে হবে। সব প্রদেশেরই সুযোগ আছে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করার। পশ্চিমবঙ্গ সেটা করেনি, হয়তো এখন করবেন। মানে আপনি বলছেন রাজ্য সরকারের এক্ষেত্রে একটা প্রোঅ্যাক্টিভ রোল মানে নিতে হবে, কারণ আমাদের যারা এখানে চেম্বার অফ কমার্স আছেন তারা স্বচ্ছন্দে অন্য দেশের চেম্বার অফ কমার্সের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন, ব্যবসা বাড়াতে পারেন। আচ্ছা, এখানে অন্য দেশের বিনিয়োগের, কিন্তু সেটা তো সবসময় দিল্লির পারমিশন লাগবে না, মানে পশ্চিমবঙ্গ এককভাবে চীনের সঙ্গে কথা বলতে পারে অন দেয়ার ওন, চেম্বার অফ কমার্স লেভেলে করতেই পারে। মানে সেটা আপনি বলছেন পররাষ্ট্র মন্ত্রকের বা কেন্দ্র সরকারের কোনো অনুমতি লাগবে না, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে লাগবে না। সেটা যদি পশ্চিমবঙ্গ সরকার কথা বলতে চায় সে আলাদা কথা। পশ্চিমবঙ্গ সরকার যদি বলে আমরা কুনমিংয়ে গিয়ে একটা বাণিজ্যিক ডেলিগেশন নিয়ে আলোচনা করতে চাই, সেটার ব্যবস্থা করা যাবে। কিন্তু চীন থেকে যদি বিনিয়োগ আসে পশ্চিমবঙ্গে, যেটা গুজরাটে এসেছে বা অন্য প্রদেশে এসেছে, সেক্ষেত্রে তো পারমিশন দরকার, যে কারণ কোন ক্ষেত্রে সব ইনভেস্টমেন্ট হচ্ছে, পারমিশন দরকার বিদেশি, মানে কেন্দ্রের পারমিশন দরকার। হ্যাঁ, কিছুটা দরকার, এবং সেটা পাওয়া খুব একটা শক্ত বিষয় নয়। সেটা অতীতে ডিফিকাল্টি ছিল, অতীতে ডিফিকাল্টি ছিল, কারণ অতীতে চীনের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্ট এটা মোটামুটি বন্ধ ছিল, এখন সেটা কিছুটা সরেছে। না মানে সেটা এই কারণে নয় যে এখানে যে সরকার ছিল সেটা বিজেপি বিরোধী, সেই কারণে নয়। সরকার যদি উদ্যোগটা নিতেন তাহলে করাই যেত। আমাদের স্যার আজকে এখানেই শেষ করতে হবে, তার কারণ আমাদের সময় ফুরিয়ে গিয়েছে। আমাদের প্রডিউসার বলছেন আমরা অ্যাম্বাসাডার সর্বজিৎ চক্রবর্তীকে ভবিষ্যতে আবার আমাদের স্টুডিওতে আনার আমাদের একটা ইচ্ছা রইল, অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক সেগুলি নিয়ে আলোচনা করার জন্য। আজ এই পর্যন্তই। এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।